হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর অরিজিনাল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমরা কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রায় 4টের সময় উঠে 6:30টার মধ্যে রেডি হয়ে গেছি। ততক্ষণে তো রেডি হয়ে বসেও ছিলাম, তারপর কিছু পিকচার্সও ক্লিক করছিলাম। তারপর আমরা ইয়াং এজের মেয়েরা গাড়ির একদম লাস্ট সিটে বসেছিলাম, কারণ আমরা গল্প করতে পারি। যেতে যেতে পড়লো আমার হস্টেলটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের হস্টেল, আর তার মিডিলে তো সবুজ দৃশ্য দেখতে আমার ভালোই লাগে। তারপর কেপিসি হসপিটালে চলে গিয়েছিলাম, কারণ ওখান থেকে মেজমাকে নেওয়ার কথা ছিল। তারপর আমরা গান গাইতে গাইতে পুরো রাস্তাটা এনজয় করছিলাম। সামনে বাঁদিকে এই গানটা আশা করছি অনেকেরই পছন্দ, আমারও খুব পছন্দের একটা গান এটা। রবীন্দ্রসঙ্গীত কার না ভালো লাগে। তারপরে গান গাইতে গাইতে আমরা উঠেছিলাম হাওড়া ব্রিজে, আর হাওড়া ব্রিজ দেখতে কার না ভালো লাগে, আর হাওড়া ব্রিজের উপর থেকে যেতে কার না ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর তখন তো সকালবেলা ছিল, প্রায় 8টা-9টা বাজে। তারপরে আমরা যেতে যেতে ওখানে চা আর বিস্কিট খেয়ে নিয়েছি। আমি তো বিস্কিট ভক্ত, অনেক করে বিস্কিট খেয়ে নিয়েছি। আর এই বিস্কিট আর চা পিসি নিয়ে গেছিলো, কারণ পিসি যেখানেই যায় ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে যায়। কিছুটা রাস্তা এগিয়ে কোলাঘাটের কাছাকাছি এসে আমরা একটা হোটেল দেখতে পেয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। কারণ তখন 8টা-9টা, 8টাও বলবো না, 9টা-10টা বেজে গেছিলো। তো কেউ সাম্বার খেয়েছিল, কেউ ধোসা খেয়েছিল, কেউ স্যান্ডউইচ খেয়েছিল, যার যেমন পছন্দ সেই অনুযায়ী ব্রেকফাস্ট নিয়েছিল। ব্রেকফাস্ট খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে চটি নিয়েছিল একটা লেমন সোডা, যেটা খেতে ভীষণ টেস্টি ছিল। ভাবছিলাম ওটা নিলে ভালো হতো। তো তারপর আমরা সবাই মিলে লেমন সোডাটাকে টেস্ট করেছি। তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন। তো এখানে ঢুকতেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়টা পড়ে। খুবই সুন্দর এই বিদ্যালয়টা। এই বিদ্যালয়ে কার না পড়ার ইচ্ছা হবে না, তোমরাই বলো। তারপরে আমরা চলে গেলাম আমাদের হোমস্টেতে। আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম তার নাম ছিল প্রতীক্ষা। হোমস্টেটা সত্যিই ভালো ছিল। আমি বলবো না যে 5 স্টার হোটেলের মতো হোমস্টে কেমন হয় জানো, খুবই সুন্দর, ন্যাচারালি আমাদের মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য পারফেক্ট ছিল। তো প্রথমে ঢুকতেই আসলে ওখানে ছিল মোটমাট 5টা রুম, 2টো ফ্যামিলির জন্য আর 3টে কাপেলস বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ কেউ গেলে, ফ্যামিলিরা কেউ গেলে। তো 3টে রুম ছিল তোমার ফ্যামিলির, আর 2টো রুম ছিল তোমার এমনি কাপলসদের জন্য। তো ভালোই ছিল। তারপরে যে যেমন রুমে আমরা ছিলাম, আমরা একটু ইয়াং এজের মেয়েরা একটা রুমে ছিলাম, আর পিসি আর পেশা আমাদের সাথে ছিল। আর পাশের রুমে একটু বয়স্করা ছিল, যেমন সেজ পেশা, বড় পেশা, এরা সব পাশের রুমে ছিল। তো এই রুমটা আমাদের। তো এই রুমটা আমরা আসতেই ড্রেস চেঞ্জ কিচ্ছু করিনি, আমরা বসে পড়েছি, এতটাই টায়ার্ড। তারপরে ভাবলাম ড্রেস চেঞ্জ করার আগে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই হোমস্টেটা কেমন। ওখানকার সবকটা রুমের মধ্যে সবথেকে এই রুমটা বড় ছিল। যারা সিনিয়র তারা এই রুমটা নিয়েছিল। আর এই যে বললাম শ্বশুর শাশুড়ি, তারপরে আমার পিসি শাশুড়িরা সবাই এই ঘরে ছিল, শুধু ছোটো পিসি আর ছোটো পিসি শাশুড়ি আমাদের সাথে ছিল। তো এটা হচ্ছে দিদিভাই, আর এই যে যাচ্ছি, আর ইনি হচ্ছে ওখানে একটু পরিষ্কার করে দিচ্ছিল। আর এই যে পাশের রুমটা আমাদের রুম, যেটা আমি এখন ঢুকছি। আর এই রুমটা সত্যি একটু ছোট হলেও, মানে খুব একটা বড় বলবো না, ছোট হলেও কিন্তু পারফেক্ট ছিল আমাদের মেয়ে কটার জন্য। তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে এখানে আমাদের লাঞ্চ দিয়েছিল, ভাত ডাল নর্মাল খাওয়া, আর ডিম ভাজাটা আমরা একটা এক্সট্রা করে বলেছিলাম। তারপরে খেয়ে নিয়ে একটু টিভি দেখে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বিকেলবেলায় যাচ্ছিলাম। তোমরা দেখতে পাবে, চলো। আশা করছি অনেকে বুঝতেই পেরে গেছো যারা ওখানে শান্তিনিকেতনে গেছো, এটা হচ্ছে সোনাঝুরি হাট। তো আমরা নেমেই প্রথমে ভাবছিলাম কোথায় যাব, কিন্তু আসলে এতটাই আমরা বিকেল বিকেল বেরিয়েছি, ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে গেছিলো। ভেবেছিলাম তার পরের দিনে মনে হয় কেউ আর আসবে না, মানে সোনাঝুরি হাটে যা হবে আজকের মধ্যেই শেষ করে নিতে হবে। তো আমি ছুটেছি, গিয়ে আমার যতটা পেরেছি, মানে এত তাড়াতাড়ি করেছি যে কয়েকটা জুয়েলারি কিনেছি, মানে কিনে ফাটাফাট চলে এসেছি গাড়ির মধ্যে।
মনে হচ্ছিল আর একটু সময় পেলে আরও কিছু কিনতে পারতাম, কিন্তু সঙ্গে সঙ্গে বললো না তারপরের দিন আসা হবে। তো আমি আরেকটা কথা তোমাদেরকে বলবো, প্লিজ তোমরা বার্গেনিং করো। ওখানে সামনের দোকানগুলোর দামগুলো অতিরিক্তই বলছিল। আমি ওখানে বলবো না কালেকশান খারাপ, ভীষণ ভালো কালেকশান, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নিতে পারবে। বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতেও পারবে। আরেকটা কথা বলতে চাই যে তোমরা সোনাঝুরি হাটে গেলে পেছনের দোকানে একটু যাওয়ার চেষ্টা করবে, কারণ ওখানে বার্গেন করলে দাম কমে পাওয়া যায়, সামনেরগুলো একটু দাম কমাচ্ছে না। তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম হোমস্টেতে। তারপরে হোমস্টেতে আসতেই সেজো পেশারা একটা করে সবাইকে শাড়ি দিয়ে দিল। তো এই ইয়েলোটা হচ্ছে ছোটো পিসির, পিঙ্কটা হচ্ছে আমার, আর এই যে যাচ্ছি এটা শাশুড়ি বসে আছে আমার। তো শাশুড়ির কালারটা হচ্ছে রেড কালার মতো, একটু রেডিশ কালার, আর নিচে যে পার্পল কালার শাড়িটা ওটাও ভীষণ সুন্দর কালার ছিল, এটা হচ্ছে মেজো পিসির শাড়ি। আর এই যে সামনের যে ক্যাটলগ দেখছো ঠিক এমনি শাড়িটা, এটা হচ্ছে সিল্ক কিছু একটা, কটন সিল্ক ব্লেন্ড সিল্ক যেটাকে বলে, অমনি টাইপের একটা কোয়ালিটির শাড়ি। আর ওটা হলো বড় পিসির শাড়িটাও বেশ সুন্দর একটা কালার, পেস্তা কালার। এটা হচ্ছে ঠাম্মির শাড়ি। পাশে আবার সেজো পিসি বসেছিল আর সেজো পেশাও ছিল। তারপরে রাতের ডিনারও এনেছিল আমাদের জন্য, রুটি, হাত রুটি প্লাস রুমালি রুটি, চিলি চিকেন তড়কা, প্লাস দুপুরের অনেক ভাত ছিল, ডাল ছিল, শুক্তো ছিল, চাটনি ছিল, সেগুলো সবাই মিলে বেশ করে খেয়েছি। আর একটা মজার বিষয় হলো আমাদের দুপুরের যে খাবারের যে ভাতগুলো ছিল এক্সট্রা, সেগুলোকে আমরা ভিজিয়ে পরের দিন সকালে পান্তা করে খেয়েছি। আর এই জিনিসগুলো না একটা ফ্যামিলি গেলে ভীষণ মজা হয়, এইসব একটা মজার মতো করে খাওয়া, একসাথে বসে পান্তা খাওয়া, একসাথে বসে। আমরা কোনোদিন ভাবিনি যে এমনি কোথাও গিয়ে পান্তা খেতে হবে। তো ভাতগুলো আর নষ্ট হবে এটাও আমরা চাইছিলাম না, ওর জন্য সবাই মিলে ডিসাইড করলাম যে এত রিচ খাবার হয়ে যাচ্ছে তো পান্তা খাওয়াটা ইজ বেটার। ডিনার করার পরে আমরা চলে গিয়েছিলাম একটা ফাঁকা ঘরে। এই ঘরে বুকিং ছিল না, যার জন্য ফাঁকা ছিল। তো আমরা এখানে রিলস বানাচ্ছিলাম, এখানে আড্ডা মারছিলাম। তো এখানে রাতের পর্বটা আমরা এখানেই শেষ করছি। আগের দিনের রাতের পর্ব মানে ডে 1-এর রাতের পর্ব ওখানেই শেষ করলাম, এবার ডে 2 শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে, স্নান করে, ফ্রেশ হয়ে, সবাই সবার চুল বেঁধে এবার চললাম আমরা শান্তিনিকেতন বোলপুরের চত্বরটা পুরো ঘুরতে। তো চলো বেরিয়ে আসি এবার শান্তিনিকেতনের আমরা কোথায় কোথায় ঘুরেছি, ফেমাস জায়গা, সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি যতটা পারবো আর যতটা শুনেছি সেই হিসাবে মানে বলবো। যদি কোনো ভুল হয় তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এই বাড়িটির নাম হচ্ছে দেহুলি বাড়ি, যেখানে রবীন্দ্রনাথের স্ত্রীকে রাখা হয়েছিল। ওনার মৃত্যুর পর বডিটাকে ওখানে রাখা হয়েছিল বলে ওর নাম দেহুলি বাড়ি। আর এইবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই বট গাছটা। এই বট গাছের স্টোরিটা হচ্ছে রবীন্দ্রনাথের বাবা, উনি কোপাই নদীর ধার থেকে একটা চারা এনে এখানে লাগিয়েছিলেন, তারপর থেকে এই বট গাছটা। আর এই বট গাছটার ছবিটা নাকি সহজ পাঠ বইয়ে আছে। এই টোটো চালকটা উনি আমাদের গাইড করছিলেন, ওনার শোনা কিছু কথা উনি আমাদের শোনাচ্ছিলেন। তো এখানে আমরা এই বটগাছের সামনে কিছু পিকচার্স ক্লিক করে এবার চলে গেলাম তালদজ দেখতে এই বাড়িটা। সেই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তো এই গাছটা নিয়েই ওই কবিতাটা। এবারে তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার উপাসনা গৃহ। সপ্তাহে একদিন ওখানকার স্টুডেন্টরা নাকি এই উপাসনা গৃহে প্রেয়ার করতে আসে। তো এখানে আর কাউকে অ্যালাউ করে না, শুধু ওদেরকেই অ্যালাউ। আগে এইসব জায়গায় ঢোকা মানে অ্যালাউ ছিল, কিন্তু এখন সেগুলো বারণ করা হয়ে গেছে। কিন্তু যারা ভেতরে গার্ডেনের কাজ করে, যারা আন্টিরা, তারাও ওখানে থাকতে দেখেছি তাদের ভেতরে, কিন্তু আর কাউকে তেমন দেখিনি। তারপরে উনি টোটো চালক, উনি বলছিলেন এই বাড়িটির নাম নাকি শান্তিনিকেতন বাড়ি। তো দূর থেকে বোঝাই যাচ্ছিল একটু রাজবাড়ি বললেও যেন জমিদারি বাড়ি যেমন হয় তেমনই। আর এটা হচ্ছে ছাতিমতলা। উনি বলছিলেন এই ছাতিমতলার পাতা নাকি এখানকার স্টুডেন্টদের এক্সাম শেষ হয়ে গেলে ওখান থেকে যখন ওদের ফেয়ারওয়েল হয় তখন নাকি ওই সময় কি পাতা দিয়ে সম্মানিত করা হয়। আর ওইগুলো ছিল রামকিঙ্কর বেইজের মূর্তি। তিনি দূর থেকে, তিনি যেহেতু অন্ধ ছিলেন, একটা চোখে দেখতে পারতেন না ঠিক করে, তিনি ওই সুরকি চুন মিশিয়ে দূর থেকে ছুঁড়ে মূর্তিগুলো বানিয়েছিলেন। তারপর আমরা এখানে চলে এলাম সৃজনী শিল্প গ্রামে, যেখানে অনেক মূর্তি ছিল, অনেক ধরনের বাড়ি ছিল, বিভিন্ন রাজ্যের বাড়ি কেমন হয়, ওখানকার কালচার কেমন হয়, সেইগুলোই সব ওখানে দেখানো হয়েছে। আর ভেতরে একটা মার্কেটও ছিল।
তো এখান থেকে শুরু করছি। তো আমাদের পুরো ভারতবর্ষে যে বিভিন্ন বিভিন্ন রাজ্যে যে সমস্ত গ্রাম বাংলার দিকে যেমন বাড়িঘর হয়, তো এখান থেকে সেইগুলোই ওরা দেখানোর চেষ্টা করেছে। যেমন আন্দামান, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, সিকিম, উত্তরাখণ্ড, তারপর ঝাড়খণ্ড, এইসব রাজস্থান, এইসব বাড়িঘর ওখানে ছিল। তো এইগুলো আমি একটু দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা প্লিজ একটু দেখো। তো এই নিকোবর বাড়িটির সামনেই একজন ভদ্রলোক, উনি বাউল বাজিয়ে বাজিয়ে গান করছিলেন, যেখানে আমরা ডান্স করছিলাম। সৃজনী শিল্প গ্রামের ভেতরেই এই মার্কেটটা ছিল। দোকানগুলো বাঁধানো ছিল এবং দোকানগুলোর দামগুলো খুব কমা ছিল। যা জিনিস নেওয়া হচ্ছিলো, যেহেতু সকাল সকাল আমরা গেছি, অনেকে দাম কমাতে চায় না, কিন্তু এর ভেতরের দোকানগুলোতে দাম কমা ছিল। কিন্তু যতটা সোনাঝুরি হাটে যতটা দাম বেশি ছিল, কিন্তু এখানের দামটা একটু আমি বলবো কম ছিল। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম সুরুর সরকার রাজবাড়িতে। ওখানে রাজবাড়িটা মানে রাজ বলতে তোমাদের রাজবাড়ি, জমিদারি বাড়ি যেটাকে বলা হয়। ওরা পুজোর সময় আসে ওখানে, পুজোর সময় ওখানে ওরা পুজো করে, এনজয় করে, ফের ওরা চলে যায়। এখানে মনে হয় শুটিংও পর্যন্ত হয় দেখে মনে হচ্ছিল। আর এইগুলোতে মনে হয় লাইট লাগানো ছিল, আলপনা দেওয়া ছিল, সব কিছু করাই ছিল। তারপরে এই জঙ্গলগুলো বলছিল যে এটা ছিল নীলকুঠির, এখানে নীল চাষ করানো হতো। তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম লেদার শোরুমে। তো ওখানকার লেদারের জিনিসগুলো খুব এক্সপেন্সিভ ছিল, লোকগুলো বলছিল যে এখান থেকে নিও না, বাইরে থেকে নেবে। তারপরে আমরা চলে গিয়েছিলাম কোপাই নদী দেখতে। এখন আমরা কোপাই নদীতে যাচ্ছি। কোপাই না কোপাই কিছু একটা, এই পেছন দিকে এখান থেকে যেতে হবে। কি গরম! তোমরা অনেকেই জানো রবীন্দ্রনাথের আর একটা কবিতা আছে যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো এই হচ্ছে কোপাই নদী, সেই ছোট নদী যে চলে আঁকে বাঁকে। আর রবীন্দ্রনাথের পিতা তিনি এই নদীর পাশ থেকে একটা বটগাছের চারা নিয়ে গিয়ে সেখানে বসিয়েছিলেন, যে বটগাছের ছবিটা এখন সহজপাঠ বইয়ের সামনে থাকে। তারপরে আমরা কোপাই নদীর সামনে কিছু ছবি তুলে, আর ভয়ও লাগছিল, মাটি ধসেও গেছিলো। তারপরে ওখান থেকে ছবি তুলে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। তো এই হোটেলে গিয়েছিলাম। এই হোটেলে আমি বলবো না, আমরা খেয়েছি ভালো, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের যারা সিনিয়র তারা ভালো করে খায়নি। আর কোয়ান্টিটি, প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ভীষণ কম, তাও আবার এক্সট্রা করে দেবে না, ছোট্ট ছোট্ট বাটিতে দিয়েছে। তারপর আমরা লাঞ্চ করে ওখান থেকে চলে গিয়েছিলাম নেচার আর্ট মিউজিয়ামে। ওখানে আমরা ঢুকিনি, জাস্ট নর্মালি ছিল, খুব একটা ভালো মতো দেখছিলামই না, মানে ওখানে কিছু আছে শুধু কয়েকটা পাথর, হয়তো ঢুকলে বুঝতে পারতাম, কিন্তু বলছিল ফোন অ্যালাউ নেই, ফোন দিলে 50 টাকা 20 টাকা এইসব বলছিল। তো সবাই বললো কারো দরকার নেই যাওয়ার, তো চলো সোনাঝুরি হাটে। ফের সেদিনে গেছিলাম আমরা সোনাঝুরি হাটে, সেখান থেকে অনেক কিছু ফের কিনেছিলাম, কিনে তারপর আমরা চলে এসেছিলাম ব্যাকে আমাদের হোমস্টেতে। তারপর সেই দিনটা হোমস্টেতেই কাটালাম, আর তেমন ভিডিও করিনি। তো আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, রাতের আমরা ডিনার করেছিলাম, সেগুলো আমি আর ভিডিও করিনি। রাতের বেলা ডিনার ছিল বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস এমনি ছিল, তো সবাই খেয়েছিল। তারপরের দিন আমরা ডে 3তে আমরা সকালবেলায় ফের যাওয়ার পথে সোনাঝুরি হাটে ঢুকেছিলাম। ঢোকার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের জিনিসপত্র কিছু টুকটাক যাদের বাকি ছিল তারা কিনেছে।
নিয়েছে, কিনে আমার ব্যাগে গাড়িতে চলে এসেছিলো। তারপর ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, তাও এখনও ব্লগটা শেষ হয়নি। গাড়িতে বসে বসে আমরা ডান্সও করছিলাম অনেক। তো এই ভিডিওটা আমার ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে। আমার ফ্যামিলি তো কবে থেকে বলছে যে ভিডিওটা এডিট করা হলো, কারণ আমার সময় হচ্ছে না এডিট করার। হয়তো শর্ট ভিডিওগুলো এডিট করতে অনেকটা সহজ লাগে, লং ভিডিও এডিট করতে ভীষণ আমার টাইম লাগে। তার কারণ আমার বাচ্চাও আছে, আমার এই ভয়েস দেওয়াটাও আমার খুব প্রবলেম হয়, ও চিৎকার করা তো তোমরা শুনতে পাবে, এই মাঝে সাঝে আওয়াজ হয়, আমার টিউশন থাকে। তো অন্য সময় আমি ভয়েস রেকর্ড করি হাফ হাফ করে, কারণ এই সময় আমার ভয়েসটা একটু অন্যরকম দেখাবে, তোমরা হয়তো শুনতে পাবে, তোমরা নিজেরাও বুঝতে পারবে। তারপরে গাড়িতে বসে বসে পিসির এই কৌটোতে করে লজেন্স এনেছিল, যেটা আমি 4-5টা খেয়েছিলাম। তারপরে খেয়ে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম দিদিভাইদের ছাদে, দিদিভাইদের বাড়িতে। দিদিভাইদের বাড়িতে গিয়ে ওখানে গিয়ে একটু চা খেলাম, তারপর সামোসা খেলাম, যেটা সিঙ্গারা, তারপর মিষ্টি খেলাম। খেয়ে ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হলাম। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলা হয়নি, হাওয়াও খেলাম। সেদিনে খুব জোরে বৃষ্টিও এসেছিলো আর খুব জোরে ঝড়ও এসেছিলো, যেটা আমরা দেখতে দেখতে অনুভব করতে করতে যাচ্ছিলাম। কলকাতা থেকে শান্তিনিকেতন এবং শান্তিনিকেতন থেকে কলকাতার যে ব্লগটা আমি করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি ধীরে ধীরে ইমপ্রুভ করবো আরও। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই।